মতো মেয়েরা যুগ নির্বিশেষে সমাজের কাছে একটা অভিশাপ। তোমাদের জন্ম তোমার পরিবেশে বেড়ে ওঠাও তাই। বেঁচে থাকার জন্য বিকৃত মস্তিষ্ক কিছু পুরুষের কোমরের নিচে মুখ নামিয়ে বসে থাকাটা তোমাদের কাছে গর্বের বিষয়। স্বার্থ সিদ্ধির জন্য অন্যের কবর খোঁড়া তোমাদের কাছে মনোরঞ্জন। কি পেলে কি কি পেলে এসব করে? কি পেলে? বেঁচে থাকতে কাউকে তুমি সুখী করতে পারোনি। এখন যাও, এখন যাও নরকে গিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। যাও। পার্ট 4। স্নিগ্ধা তেতলার ঘরে উঠবার পর এবার দোতলার দীর্ঘ প্যাসেজটি ধরে সামনের দিকে হাঁটা লাগালেন গৌরব। অলৌকিক কিছুর উপস্থিতি টের পেয়েছেন তিনি ওই প্যাসেজটির প্রান্তরেখা বরাবর। মুখ ঘুরিয়ে এক পলকের জন্য তার মনে হয়েছিল ওখানে দাঁড়িয়ে হাসপাতালের রোগীদের পোশাক পরা কোনো এক কিশোরী মেয়ের ছায়ামূর্তি। এই কারণেই আর অপেক্ষা না করে এগিয়ে চলেন তিনি। গৌরবের মনে হয়েছিল ওই অবয়বটি বোধহয় চায় গৌরব তাকে অনুসরণ করে আসুক, হয়তো কিছু বলতে চায় সে। টানা প্যাসেজটি ধরে এগিয়ে চললেন গৌরব। তারপর শেষ প্রান্তে এসে ডান দিকে একটি ঘর রেখে বাঁ দিকে ঘুরে আরেকটি দীর্ঘ প্যাসেজ ধরে এগিয়ে চললেন তিনি। টানা প্যাসেজটি চলে গিয়েছে অনেকটা দূর। এটা ধরেই এগিয়ে যেতে হবে তাকে। যেন এর আগে তিনি এসেছেন এই হাসপাতালে, এই জায়গায়। দোতলার ফ্লোরের সবকটি জায়গায় তিনি যেন চেনেন, কিন্তু কিভাবে তা তিনি নিজেই জানেন না। এই হাসপাতালটি আগুনে পুড়ে যায় তার জন্মের প্রায় বছরখানেক আগেই। তারপর থেকেই তো জায়গাটি পরিত্যক্ত। তাহলে তিনি এখানে এলেন কবে? উত্তর নেই তার কাছে। এই দ্বিতীয় প্যাসেজটি প্রথম প্যাসেজের থেকেও অনেক বেশি দীর্ঘতর। টানা প্যাসেজটি ধরে অন্ধকারের মধ্যে হাঁটা লাগালেন গৌরব নিশ্চিন্তে। একটানা সোজা সামনের দিকে এগিয়ে গেলেন তিনি, দুপাশে সারিবদ্ধ পুড়ে যাওয়া কালো ঘরগুলোকে ফেলে রেখে। গৌরব জানেন কোথায় যেতে হবে তাকে। হাসপাতালে ঢুকবার পর থেকেই একটা প্রচ্ছন্ন অনুভূতি বলে দিচ্ছিল তাকে কোন দিকে যেতে হবে, কি করতে হবে। দোতলায় উঠে আসবার পরেই সেই প্রচ্ছন্ন অনুভূতি প্রকট হয়। বাকিরা ভয় পেতে পারেন, এই আশঙ্কা থেকে কাউকে কিছু বলেননি তিনি। প্যাসেজটির মাঝ বরাবর এগিয়ে আসতেই অদ্ভুত একটা ব্যাপার ঘটল। এতক্ষণ অন্ধকারের মধ্যে দিয়েই হাঁটছিলেন গৌরব। তার হাতের উজ্জ্বল টর্চটাই ছিল একমাত্র আলোক উৎস। দ্বিতীয় আর কোনো আলো ছিল না কোথাও হাসপাতাল চত্বরটা জুড়ে। কিন্তু অন্ধকার প্যাসেজটার মাঝখান বরাবর পৌঁছতেই হঠাৎ একরাশ রক্তাভ উজ্জ্বল লাল আলোয় ভরে উঠল গোটা চত্বর।
অন্ধকারের মধ্যে যেন কথা নেই বার্তা নেই, দপ করে যেন হাজারটা মশাল জ্বলে উঠল গোটা প্যাসেজটা জুড়ে। চমকে লাফ দিয়ে প্যাসেজের মাঝখান থেকে সরে এলো গৌরব। বিষাক্ত সাপের জিভের মতো লকলকে আগুনের শিখা অল্পের জন্য ছুঁয়ে গেল তার কনুইয়ের কাছটাকে। নিরাপদ দূরত্ব বিধি মেনে প্যাসেজের মাঝ বরাবর দাঁড়িয়ে বিস্মিত চোখ মেলে দুপাশে তাকিয়ে দেখলেন তিনি। এ কি, আগুন লাগলো কি করে গোটা বিল্ডিংয়ে? লাগালোই বা কে? আর কিভাবে? কেন? হাসপাতালটি তো পুড়ে গিয়েছে আগেই। একটা পুড়ে ছাই হয়ে যাওয়া হাসপাতালে নতুন করে আগুন লাগলোই বা কি করে? তবে বিস্ময়ের আরও কিছু বাকি ছিল। আগুনের হলকাগুলি দুধারে ঘরগুলি থেকে বেরিয়ে আসতেই এবারে একটা হাহাকারের সমবেত ধ্বনি ফেটে বেরোলো চারদিক থেকে। দড়াম শব্দের সাথে খুলে গেল প্রতিটা ঘরের দরজা। বেরিয়ে আসতে লাগলো ভেতরে থাকা লোকজন, রোগী, ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, দর্শনার্থী সকলে হুড়োমুড়ি করে বেরিয়ে এলো ঘরগুলি থেকে। ব্যস্ততা, বিশৃঙ্খলতা, হুড়োহুড়ি, ছোটাছুটি, আর্তনাদ, হইচই সব মিলিয়ে তুমুল এক প্রলয়ঙ্কার দৃশ্য মুহূর্তে ফুটে উঠল গৌরবের চোখের সামনে। এদের মধ্যে কয়েকজনের গায়ে আগুন লেগে গিয়েছিল। প্যাসেজময় দৌড়ে বেড়াচ্ছে সেই অগ্নিদগ্ধ নরদেহগুলি বিপর্যস্তভাবে ইতিউতি, হয়তো একটু কারো সাহায্য পাওয়ার আশায়। কিন্তু কে করবে তখন সাহায্য? নিজের পায়ের কাছে দৃষ্টি নেমে এলো গৌরবের। এইমাত্র একটি আগুনে আধপোড়া দেহ মেঝেতে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে আর এগোতে না পেরে পড়ে রয়েছে তার পায়ের কাছে। সর্বগ্রাসী আগুন তখনও জ্বলছে তার সর্বাঙ্গে, গলে যাচ্ছে তার মরণশীল দেহের প্রতিটি অংশ, প্রতিটি ইঞ্চি। বিস্মিত গৌরব স্থিরভাবে কিছুক্ষণ তাকিয়ে রইলেন দেহটির দিকে। পোশাকের যেটুকুনি অংশ বাকি ছিল তা দেখে মনে হলো হতভাগ্য এই মহিলাটি রোগী ছিলেন। চোখ মেলে সামনের দিকে তাকাতেই একটি অদ্ভুত দৃশ্য চোখে পড়ল তার। প্রাণ ভয়ে আর্তনাদ করতে করতে দৌড়াতে থাকা মানুষের দঙ্গলটা পেরিয়ে প্যাসেজের শেষ প্রান্তে দাঁড়িয়ে ওই কিশোরী মেয়েটি না? অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে এবার সোজা সামনের দিকে হাঁটা লাগালেন গৌরব। ততক্ষণে তিনি বুঝে গিয়েছেন হাসপাতালের গায়ে লাগা আগুন বা ছুটন্ত লোকজন কেউই তাকে স্পর্শ করতে পারছে না কোনো একটি অজ্ঞাত কারণে। তুমি গৌরব না? আতঙ্কিত লোকজনের ভিড় এড়িয়ে কিশোরী মেয়েটির মুখের একেবারেই সামনে এসে দাঁড়িয়েছিলেন গৌরব। এই প্রথম ইহজীবনে কোনো ছায়ামূর্তির একেবারে সামনে এসে দাঁড়ালেন তিনি। মজার বিষয়টি হলো অলৌকিক সেই অশরীরী কিন্তু তাকে দেখে পালিয়ে যায়নি, বরং দাঁড়িয়ে থেকে যেন নির্ভীকভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার এগিয়ে আসবার জন্য। তিনি কাছাকাছি আসতেই প্রশ্নটি ছুড়ে দেয় মেয়েটি। উত্তরে সামান্য ঘাড় নেড়ে তাকে ভালো করে খুঁটিয়ে দেখতে থাকেন গৌরব। এই মেয়েটির শরীর জুড়ে স্নিগ্ধ আলোর হালকা একটা প্রভা রয়েছে, আর এই প্রভার মধ্যেই ফুটে উঠেছে তার সূক্ষ্ম শরীর, যেন একটি জ্যোতির্বলয় ঘিরে রয়েছে মেয়েটিকে, যা কৃষ্ণ বর্ণের ছায়ামূর্তি বা ভৌতিক অবয়বের থেকে একেবারেই আলাদা। কতই বা বয়স হবে মেয়েটির? 15, 16, 17? এত কম বয়সেই একে এভাবে চলে। তোমার তোমার নাম কি? গৌরবের পাল্টা প্রশ্ন চোখে মুখে অদ্ভুত এক বিষণ্ণতা ফুটে উঠল মেয়েটির। বেশ কয়েকটি সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে কি যেন ভাবল মেয়েটি।
তারপর মুখ তুলে বলল, তুমি দেখবে আমাদের সাথে কি হয়েছিল, কিভাবে আমাদের। বাকি কথা অনুক্তই থেকে গিয়েছিল মেয়েটির। তার অন্তরের বেদনা যেন বাষ্প হয়ে ঝরে পড়েছিল তার গলা থেকে। উত্তর দিতে গিয়েও হঠাৎ থমকে গিয়েছিল গৌরব। পেছনে এতক্ষণ ধরে যে কোলাহল চলছিল তা এরকম হঠাৎভাবে থেমে গেল কেন? ঘাড় ঘুরিয়ে পেছনে দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন তিনি। যে মানুষগুলি, বলা ভালো যে অশরীরী দল এতক্ষণ ধরে প্রাণ ভয়ে চিৎকার করতে করতে দৌড়দৌড়ি করছিল গোটা প্যাসেজটা ধরে, হঠাৎ কোন জাদু বলে সকলে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে কৌতূহলী চোখে সোজা তাকিয়ে রয়েছেন তাদের দুজনের দিকে, যেন গৌরবের উত্তরটা তাদের কাছে নিজেদের প্রাণ বাঁচানোর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিড়ের সকলের দিকে পর্যায়ক্রমে একবার তাকিয়ে দেখলেন গৌরব। তারপর মেয়েটির দিকে মুখ ঘুরিয়ে তিনি বললেন, দেখব, নিশ্চয়ই দেখব। এ কথা বলার সাথে সাথে যেন একটা ম্যাজিক ঘটে গেল চত্বরটিতে। এতক্ষণ মশালের রক্তাভ অশুভ একটা লাল আলো ছড়িয়েছিল গোটা চত্বরটি জুড়ে। লাল রক্তাভ আলো পরিবর্তিত হয়ে গেল উজ্জ্বল সাদা একটি ধবধবে আলোয়। চমকে তাকিয়ে দেখলেন গৌরব। এ তো একটা কর্মমুখর হাসপাতালের দৈনন্দিন চিত্র। নার্স, ওয়ার্ড বয়, ডাক্তারদের ছোটাছুটি, দুধারে পেশেন্টস কেবিন থেকে আসা স্বাভাবিক গুঞ্জন, নীরবতার মধ্যেও কর্মচাঞ্চল্যের একটি সুস্পষ্ট আভাস গোটা হাসপাতাল জুড়ে। আমার কেবিনটি ওই দিকে ছিল সেই প্রথম দিন আমার হাসপাতালে। পেছনে ডান দিকে হাত ঘুরিয়ে দেখালো মেয়েটি। পরক্ষণেই পরিবর্তিত হয়ে গেল দৃশ্যটা। একটা ছোট কেবিনে যেন ঢুকে পড়লেন গৌরবরা। মাথার ওপরে ছাদের গায়ে আঁকা সুন্দর সব চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র। একদম নিচেই একটি ছোট্ট খাট, তাতে অঘরে ঘুমোচ্ছে পাশে দাঁড়ানো মেয়েটির জাগতিক প্রতিমূর্তি, নাকে মুখে সেলাইনের নল গুজে। তার বিছানার এক পাশে সাদা অ্যাপ্রন পরা নার্স ও একজন যুবক ছিলেন। এখন চুপ করে উঠে দুজনেই চলে গেল কেবিনটার বাইরে। যুবকটি বোধহয় কাঁদছিলেন মুখ চাপা দিয়ে। মধ্যবয়স্ক নার্সটি তার কাঁধে সান্ত্বনার ভঙ্গিতে একটি হাত রেখে ধরে ধরে নিয়ে গেলেন তাকে। তার শারীরিক অভিব্যক্তি দেখে তাই মনে হলো গৌরবের এই অদ্ভুত মায়াবী জগতের বাইরে থেকে কোনো কিছুই শুনতে পাচ্ছেন না তিনি। কৌতূহলী হয়ে মেয়েটির দিকে তাকাতেই তিনি বললেন, আমার বাবা, উনি এখানে ছাড়তে এসেছিলেন, এখানে। মেয়েটির কথা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে হঠাৎ পরিবর্তিত হলো দৃশ্যপট। এখন একটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন তারা দুজনে। ঘরটি মধ্যমাকৃতি, দরজা খোলা। দরজার মাথায় একটা গ্লো সাইনবোর্ড লাগানো, তাতে বড় বড় করে ইংরেজি অক্ষরে লেখা সুপার। ঘরের মধ্যখানে কাঁচের একটি সুদৃশ্য টেবিল, তার এ প্রান্তে দাঁড়িয়ে লাল রাঙা টপ স্কার্ট পরা একজন অতি আধুনিকা মহিলা। টেবিলের অপর প্রান্তে মাঝবয়সী একজন ডাক্তারবাবু বসে। তার সামনে টেবিলের ওপর অনাদরে পড়ে বেশ কয়েকটি নোটের তাড়া। নোটের বান্ডিলটির দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করছিলেন তিনি চিবুকে হাত দিয়ে। এবারে হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠে বসে টেবিলের একদিকের ড্রয়ার খুলে সেখান থেকে বের করে আনলেন একটা নার্সের পোশাক।
আলগোছে সেটি বাড়িয়ে দিলেন সামনে দাঁড়ানো উগ্র আধুনিকা মহিলাটির দিকে। হাত বাড়িয়ে সেই পোশাক টেনে নিলেন মহিলাটি। তারপর একটি হাত পেছন দিকে বাড়িয়ে ঠেলে দিলেন ঘরের দরজাটি আলগোছে। ধীরে ধীরে বন্ধ হতে থাকা পাল্লাটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আগেই মুহূর্তে স্পষ্ট দেখতে পেলেন গৌরব। ততক্ষণে পরনে স্কার্টটি জায়গা থেকে টেনে নিচে নামিয়ে এনেছেন মহিলাটি। শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলেছেন গৌরব। এবারে বেশ কয়েক পলক পরে চোখ খুলতেই আবার দৃশ্য বদল। দোতলার সেই দীর্ঘতর টানা প্যাসেজ, দুধারে সারিবদ্ধ কেবিনগুলোর মধ্য দিয়ে হুইল চেয়ারে করে আসছেন মেয়েটি, আর তার হুইল চেয়ারটি ঠেলে নিয়ে আসছেন কিছুক্ষণ আগে দেখা সেই উগ্র আধুনিকা মহিলাটি। হাসপাতালের নার্সের পোশাক তার পরনে, এখন যেন চেনাই যাচ্ছে না তাকে এই পোশাকে। গৌরবের উদ্ভ্রান্ত চোখের সামনে হালকা মেজাজে হাসতে হাসতে হুইল চেয়ারটি ঠেলতে ঠেলতে মেয়েটিকে তার নিজের কেবিনে নিয়ে গেলেন মহিলাটি। মেয়েটিরও শারীরিক অভিব্যক্তি দেখে তাকে বেশ খোশ মেজাজে লাগছিল। ডাক্তার কাকু বলে দিয়েছিলেন পরের দিন আমার ছুটি হবে, শুধু পরের দিনটাই আর আসেনি। একটা বেদনার বিষণ্ণ সুর বেজে উঠল পাশেই দাঁড়িয়ে থাকা মেয়েটির ছায়াময় অবয়বের গলা থেকে। ওই নার্সটি, ওকেই কিছুক্ষণ আগে দেখলাম না সুপারের ঘরে? ওনার পরিচয়টা তো ঠিক। আমার মা। মা? তোমার মা? আমার সৎ মা। আমার যখন 3 বছর বয়স তখন বাবার সাথে ঝগড়া করে বেরিয়ে যান। পরে বাবা আমাকে বলেছিল ওর সম্পর্কে। আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় একটা বিদ্যুৎ খেলে গেল গৌরবের চোখে। পুরো ঘটনাটি এখন একটু একটু করে বুঝতে পারছেন তিনি, কিন্তু এখনো কেমন যেন ধোঁয়াশা লেগে রয়েছে মনে। কিছুক্ষণ নীরব থেকে ব্যাপারটা মনে মনে ঝালিয়ে নিলেন তিনি একবার। তোমার বাবা তোমার সৎমাকে চিনতে পারেননি? মানে উনি বোধহয় ওনাকে হাসপাতালে দেখেননি, তাই না? আলগোছে করা প্রশ্নটির উত্তরে সম্মতির ভঙ্গিতে মাথা নেড়ে মেয়েটি এবার হাত তুলে ইশারা করল প্যাসেজের শেষ প্রান্তের দিকে। সেদিকে মুখ ফিরিয়ে দেখলেন গৌরব। ভিজিটিং আওয়ার্স বোধহয় শেষ হয়ে গিয়েছে। প্যাসেজটি মোটের ওপরে ফাঁকা, নির্জন। সেই প্যাসেজটির শেষ প্রান্তের দেওয়ালের কোণ থেকে উঁকি মারছে একটি পুরুষের মুখ। বেশ খানিকক্ষণ উদ্বিগ্নভাবে মুখটি তাকিয়েছিল প্যাসেজের শেষ প্রান্তটির দিকে, ঠিক যেখানে বাচ্চা মেয়েটির কেবিনটি রয়েছে। তারপর সরে গেল মুখটি দেওয়ালের কোণ থেকে ব্যস্তভাবে। বাবা আগেই চিনে ফেলেছিল মাকে, কিন্তু সেটা একদম শেষ মুহূর্তে, দৈবাৎক্রমে আমার সাথে দেখা করে যাওয়ার পর। কথাটি বলেই হাত নাড়লেন কিশোরীটি। দৃশ্যপট পরিবর্তন হলো। এখন তারা দাঁড়িয়ে মেয়েটির কেবিনের সামনে। খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে মেয়েটির পরম নিশ্চয়তার সাথে নিজের খাটে শুয়ে রয়েছেন। একটা মৃদু স্মিত হাসিতে ভরে উঠেছে তার মুখ। পাশে দাঁড়িয়ে নার্সের পোশাক পরা মহিলাটি আনন্দের সাথে হাত বুলিয়ে দিচ্ছেন তার মাথায়, কিছু একটা বলতে বলতে। দুজনের মুখে লেগে পরম প্রশান্তি। এবারে মেয়েটি বিছানায় শুয়ে পড়তে তার গায়ে চাদরটি টেনে দিলেন মহিলা। একটা ইঞ্জেকশন বের করলেন সাবধানে নিজের অ্যাপ্রনের পকেট থেকে। কি ভেবে সেটিকে পরক্ষণেই ঢুকিয়ে রাখলেন যথাস্থানে। এবারে ঘর থেকে বেরিয়ে এসে কয়েক পা প্যাসেজ ধরে এগিয়ে যেতে উল্টো দিক দিয়ে এগিয়ে এলেন হাসপাতাল সুপারের সেই মধ্যবয়স্ক ডাক্তারবাবুটি।
কিরকম যেন উত্তেজনা লেগে তার ভাবভঙ্গিতে। মহিলাটির সামনে দাঁড়িয়ে উত্তেজিতভাবে কিছু একটা বললেন তিনি। বেশ কিছুটা সময় যেন কিছু তর্ক হলো দুজনের মধ্যে। এবারে দুজনেই দীর্ঘ প্যাসেজটি ধরে হনহনিয়ে এগিয়ে এলেন প্যাসেজের শেষ প্রান্তে ঘরটির দিকে। বাবা হাসপাতালে মাকে নার্সের পোশাকে দেখেই বুঝতে পেরেছিলেন তার মনোভাব ভালো নয়। সময় নষ্ট না করে সুপার কাকুকে উনি নিয়ে আসেন ব্যাপারটা তদন্ত করে দেখবার জন্য। বাকিটা দেখো। ছোট ঘরটির ভেতরে পরিবেশ যে বেশ উত্তপ্ত তা ওই ঘরটিতে উপস্থিত তিনজনের শারীরিক অভিব্যক্তি থেকেই স্পষ্ট। স্ট্যাক রুম জাতীয় ঘরটিতে তখন মুখোমুখি দুইজন পাত্রপাত্রী, মেয়েটির বাবা ও পালিতা মা। আর মেয়েটির বাবার পেছনে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে পরনের ব্লেজারের পকেটে হাত ঢুকিয়ে চিন্তিত মুখে ঘরময় পায়চারি করছেন হাসপাতালের সুপার। বেশ কিছুক্ষণ চলল সেই কথা কাটাকাটি। এবার উত্তেজিতভাবে শাসানির ভঙ্গিতে মহিলাটিকে কিছু বলে পেছনে পায়চারি করতে থাকা সুপারকেও কিছু একটা বললেন মেয়েটির বাবা। নিজের তর্জনী তার দিকে উঁচিয়ে দেওয়ালের কাছে থমকে দাঁড়িয়ে ক্রুদ্ধ মুখে কথাগুলি যেন কোনো মতে হজম করলেন সুপার সাহেব। নিজের বক্তব্য শেষ করে মেয়েটির বাবা এবারে মেয়েটির পালিতা মায়ের দিকে মুখ ফিরিয়ে কিছু একটা বলতে যাবেন, এমন সময় একটা শাবল হেলানো ছিল ঘরের দেওয়ালের গায়ে। নিঃশব্দে সেটাকে দু হাতে এগিয়ে এসে আচমকা মেয়েটির বাবা ঘাড়ের কাছে সর্বশক্তি দিয়ে প্রহার করলেন সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার বাবু, একটি লোকপ্রিয় হাসপাতালের স্বনাম খ্যাত সুপার। মুখ দিয়ে কোনো কথাই বোধহয় আর বেরোতে পারেনি হতভাগ্য বাপের গলা দিয়ে। সম্ভবত মাটি ছোঁয়ার আগেই প্রাণ বেরিয়ে গেছিল তার। মেয়েটির বাবা মুখ থুবড়ে মাটিতে পড়ে যেতেই দেরি করলেন না মহিলাটি। দরজার পাল্লা ভেজানো ছিল, এক ছুটে গিয়ে সেটির ছিটকিনি টেনে দিলেন তিনি। ফিরে এসে সুপারের সাথে একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হলো তার। তর্ক চলাকালীন বারংবার মেঝেতে পড়ে থাকা নিজের মৃত স্বামীর দিকে হাত দেখিয়ে উত্তেজিতভাবে কিছু একটা বলছিলেন তিনি। এই সময় একটা বিষয় খেয়াল করে বিস্মিত হয়ে উঠেছিলেন গৌরব। স্বামীকে হারানোর শোক বা অনুতাপ মহিলার ভাবভঙ্গিতে এরকম কিছুই চোখে পড়ল না তার। পরিবর্তে সেখানে যেন ফুটে এসেছিল নিজেকে বাঁচানোর একটা চাহিদা, উগ্র তাগিদ। মহিলা কি পাথর না ডাইনি? শাবল হাতে তখনও স্থিরভাবে দাঁড়িয়েছিলেন হাসপাতালের সুপার। সামনে পড়ে থাকা মৃতদেহটির দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ পরে সম্বিত ফিরতে যেন স্বাভাবিক বুদ্ধি ফিরে এলো তার। পেছনে ফিরে হাতে ধরে থাকা শাবলটি তিনি নামিয়ে রাখলেন দেওয়ালে একটি অন্ধকার কোণে। আর ঠিক তখনই অ্যাপ্রনের পকেট থেকে বেরিয়ে এলো সেই ইনজেকশন। সূচটা সোজা ঢুকে গেল উল্টো দিকে মুখ করে নিচু হয়ে থাকা হাসপাতালের সুপারের ঘাড়ের কাছে। চমকে উঠে সূচটি হাত দিয়ে টেনে বের করলেন সুপার। এবার ঘোলাটে চোখ দিয়ে ফিরে তাকালেন মেয়েটির দিকে। দুহাত বাড়িয়ে চেপে ধরতে গেলেন তার গলা, কিন্তু পারলেন না। বিষক্রিয়া শুরু হয়ে গিয়েছিল দ্রুত, আর ধরে রাখতে পারলেন না নিজেকে সুপার। মাটিতে পড়ে কিছুক্ষণ ছটপট করল তার দেহ, মুখ দিয়ে বেরিয়ে এলো গ্যাঁচলা। তারপর
অনন্ত স্থবিরতা গ্রাস করল সুপারের দেহটিকে। ওই বিষ মাকে এনে সুপার কাকুই দিয়েছিলেন আমাকে মারবার জন্য। মারা যাওয়ার পর জানতে পারি আমি। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গৌরবের চোখ দিয়ে ভয়াবহ এই দৃশ্য চোখের সামনে দেখে। হাঁ করে সামনের দিকে তাকিয়েছিলেন তিনি। মাত্র কয়েক হাত ব্যবধানে পাশাপাশি পড়ে থাকা দুটি পূর্ণবয়স্ক পুরুষের দেহ দুটির দিকে তাকিয়েছিলেন তিনি পরম বিস্ময়ে। কথা আটকে গিয়েছিল গৌরবের। কোনো মতে ধরা গলায় তিনি জিজ্ঞাসা করলেন, এরপর তারপর কি হলো? জবাবে এবার শূন্যে হাত ঘোরালেন মেয়েটি। দৃশ্য বদল হলো। তারা এখন দাঁড়িয়ে একটি অন্ধকার ঘরে। শীত লাগছে গৌরবের। দুটি হাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরে রয়েছেন তিনি। এমন সময় তপ করে মৃদু একটা আলো জ্বলে উঠতে দেখা গেল। এটা হাসপাতালের মর্গ রুম। মৃতদেহগুলি এনে রাখা হয় এখানে। জায়গাটি সিঁড়ি দিয়ে নেমে পাশের প্যাসেজ ধরে। আমাকে আর বাবাকেও হয়তো এখানে রাখতো ওরা, কিন্তু সময় পাইনি। মৃতদেহ রাখবার ক্যাবিনেটগুলি সার দিয়ে সাজানো ছিল দুধারের দেওয়ালগুলির প্রান্তে। তারই একদিকে একটি ক্যাবিনেটের সামনে কালো পোশাক পরা, মাথায় একটা টুপি চাপিয়ে মুখ ঢেকে দাঁড়িয়েছিলেন এক রহস্যময় ব্যক্তি। নিজের কাজ সেরে মহিলাটি তার সামনে এসে দাঁড়ালেন হাসি মুখে। প্রশান্তির একটা চিহ্ন লেগেছিল তার মুখে। দুজনের মধ্যে সামান্য কিছু কথা হলো। সম্ভবত নিজের দুষ্কর্মের ফিরিস্তি দিলেন ওই মহিলাটি ওই ব্যক্তিকে, কিন্তু তারপরেই সুর কেটে গেল। লোকটির হাতে একটি মৃতদেহ গেঁথে তুলবার হুক ছিল। অন্ধকারে তা খেয়াল করেননি মহিলাটি। সুসংবাদ দিয়েই দু পা এগিয়ে গেলেন তিনি লোকটির দিকে, কিন্তু আচমকা তিনটি আংটা লাগানো ওই হুক সশব্দে নেমে এলো মহিলার গলায়। কিছু বুঝে উঠবার আগেই ফালা ফালা হয়ে গেল তার সুন্দর জিহ্বা। রক্ত বেরিয়ে এলো ভলকে। দুহাতে নিজের গলা চেপে ধরে খাবি খেতে খেতে মাটিতে পড়ে গেলেন মহিলাটি। শেষ সংক্ষোভে কয়েকবার ঝাঁকুনি দিয়ে উঠল তার দেহ। তারপরেই নিথর হয়ে পড়ে রইল সেটি ঠান্ডা মেঝেতে, নিথর নিশ্চল হয়ে। ঘটনাটি অবশ্য এখানেই শেষ হলো না। মহিলাটি মারা যাওয়ার পর এবার তার দেহটিকে হুকে গেঁথে একটি ক্যাবিনেটের ট্রেতে শোয়ালেন সেই ব্যক্তি। তারপর খোলা ট্রেটিকে ঢুকিয়ে দিলেন ক্যাবিনেটের ভেতরে। K-19 খোদাই করা বন্ধ ক্যাবিনেটটির দিকে কিছুক্ষণ তাকিয়ে ভালো করে পরীক্ষা করে দেখলেন সেটি। তারপর মেঝের দিকে চোখ গেল তার। অনেকটা টাটকা রক্ত ছড়িয়েছিল মেঝেতে। সেদিকে তাকিয়ে কিছুক্ষণ মাথা নাড়লেন কালো হ্যাট কোট পরা রহস্যময় ব্যক্তিটি। এবারে বেরিয়ে গেলেন মর্গের বাইরে। আশা করি তুমি চিনতে পেরেছো লোকটিকে। ক্যাবিনেটের গ্রেটটি ঠেলবার সময় লোকটি সর্বশক্তি প্রয়োগ করেছিল দুই হাতে। তখনই তার প্রসারিত পাঞ্জাগুলি দেখে গৌরব বুঝতে পারেন তার পরিচয়। লোকটির ডান হাতে 6টি আঙুল ছিল। গৌরবদের রিক্রুটার নাথুলালজিরও ডান হাতে 6টি আঙুল। এটা 3 জনেই লক্ষ্য করেছিলেন।
একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো গৌরবের মুখ দিয়ে। এই বিষয়টিকে কোনোদিন প্রমাণ করা যাবে না। কোনো এক অখ্যাত স্বামী স্ত্রীর বৈষয়িক ঝগড়ার মধ্যে নাথুলালজির মতো এত বড় মাপের একজন শিল্পপতি কোন যুক্তিতে মাথা গলাবেন তা খুঁজে বার করতে করতে পেরিয়ে যাবে আরও 3টি দশক। এত সব থিওরি আদালতে প্রমাণ হবে কি করে 3টে দশক পরে? দৃশ্য বদল হলো। গৌরবরা এখন দাঁড়িয়ে ইলেকট্রিক রুমের সামনে। এটি সেই জায়গা যেখানে তারা প্রথমে এসেছিলেন, এই অভিশপ্ত হাসপাতালে ঢোকবার পর। এই একটু আগেই নাথুলালজিকে ঢুকতে দেখেছেন তারা এখানে। ঢুকবার পর নিজের হাতে দরজাটি বন্ধ করে দেন তিনি। এবারে বাইরে অপেক্ষা করতে করতে গৌরব জিজ্ঞাসা করলেন, বুঝতে পারছি, মোটামুটি পুরোটাই এবার বুঝতে পারছি। নাথুলালজি এই হাসপাতালের মালিক। তিনি চেয়েছিলেন কোনোভাবে হাসপাতালটিকে বন্ধ করতে, কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। উনি ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন। এদিকে কোনোভাবে তোমার সৎমা জানতে পারেন যে তুমি এসে উঠেছ এখানে। নাথুলালজির মনোভাব উনি জানতেন। এই কারণে উনি এটাকে একটা সুযোগ ধরে নিয়ে নাথুলালজির সাথে কথা বলে এই হাসপাতালে আসেন তোমাকে মারবার জন্য, হসপিটাল সুপারকেও হাত করে। নিঃসন্দেহে উল্টো দিকে বসা নাথুলালজির মনোভাব উনি বুঝতেই পারেননি। নাথুলালজিও একই সময় প্ল্যান কষেছিলেন যে গন্ডগোল করে চুপিসারে হাসপাতালে আগুন ধরিয়ে দিতে, যাতে সব কিছু আগুনের ধোঁয়ায় চাপা পড়ে যায়। কিন্তু একটা কথা বলো তো, তোমরা তো সব জানো এই যে এত কিছু চলছে এখানে তা দেখবার জন্য কেউ ছিল না, কেউ না। হাসপাতালের অন্যান্য স্টাফরা কোথায়? জায়গাটা এত ফাঁকা কেন? কয়েকজনকে সরিয়ে ফেলা হয়েছিল অন্যত্র। একটা মিটিং ডাকা হয়েছিল ঠিক এই সময়টা করেই, আর সবাইকে বলে দেওয়া হয়েছিল সেই মিটিংয়ে থাকতে। রোগীদের দেখভালের জন্য কিছু নার্স আর জরুরি পরিষেবার জন্য কিছু স্টাফ বয় ছাড়া আর কেউ ছিল না তখন কোথাও। তবে আমার মা শুধু আমায় মেরেই শান্তি লাভ করতে চায়নি, তার একটা অন্য উদ্দেশ্যও ছিল। কি উদ্দেশ্যে? কথাটা বলার সাথে সাথে অদ্ভুত একটা ব্যাপার ঘটল। এতক্ষণ এই অশরীরীর সাথে তিনি কথা বলছিলেন মুখের দিকে তাকিয়ে। এখন প্রশ্নটা করে তার দিকে তাকাতে মেয়েটির বুকের কাছে একটা গোল ক্ষত দেখতে পেলেন গৌরব। বেশ বড় সেই ক্ষত। হাসপাতালের পেছনের দেওয়ালটা স্পষ্ট দেখতে পেলেন তিনি মেয়েটির বুকের সেই গোল ক্ষত স্থানটি দিয়ে। আমার মা ব্ল্যাক ম্যাজিক অভ্যাস করতেন। তার প্রয়োজন ছিল একজন কুমারী অল্প বয়স্ক মেয়ের হৃৎপিণ্ড। এই জন্যই বাবার সাথে বিয়েতে রাজি হন উনি। তারপর চেষ্টা করেন আমাকে মেরে আমার হৃৎপিণ্ড দিয়ে। সুবিধাও ছিল অনেক। মা হিসেবে ওকে কেউ সন্দেহ করত না, আর উনিও বিনা বাধায় নিজের কাজ চালিয়ে যেতেন। বাবা তা জানতে পেরেই তো। হঠাৎ প্রবল শব্দে খুলে গেল দরজা। ভেতর থেকে ছিটকে বাইরে বেরিয়ে এলেন নাথুলালজি। সাদা টিউবলাইটের আলোয় এবারে তাকে চিনতে কোনো ভুল হয়নি গৌরবের। এই নাথুলালজি অনেক বেশি যুবক, অনেক বেশি ছটপটেও। বাইরে বেরিয়ে এসেই বেশ জোরে একটা ছুট দিয়ে পেরিয়ে গেলেন তিনি প্যাসেজটি। তারপরেই একটা হিস হিস শব্দ ভেসে আসছিল ঘরের ভেতর থেকে। প্রাবল্য বাড়তে বাড়তে আচমকা বিশাল একটা বিস্ফোরণ ঘটল ইলেকট্রিক রুমের ভেতরে। পরক্ষণেই চতুর্দিকের দেওয়ালে ছড়িয়ে পড়ল
তরল আগুন। দাউ দাউ করে জ্বলতে লাগলো সেগুলি। একটা হুড়োহুড়ি, একগুচ্ছ আর্তনাদ কানে ভেসে এলো পেছন থেকে। সম্ভবত এরা হল ঘরে বসে থাকা রোগীর পরিবার ও রিসেপশনের লোকজন। সম্ভবত বিপদটা চোখে দেখতে পেয়েছেন এরা। মা আমার হৃৎপিণ্ডটাকে লুকিয়ে রেখেছেন হাসপাতালের ভিতরেই, মর্গ রুমে। ওই হৃৎপিণ্ডটিকে মন্ত্র পড়ে রেখেছেন উনি, যাতে ওটা পচে না যায়। যতদিন ওটা এখানে আছে ততদিন আমরা কেউ মুক্তি। কোথায় কোথায় রাখা আছে ওটা? কোথায় 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 আমায় বলো, কোথায়? উত্তর দেওয়ার জন্যই বোধ হয় ঠোঁট ফাঁক করেছিলেন মেয়েটি, কিন্তু উত্তর দিতে গিয়ে ফ্যাকাশে হয়ে গেল তার মুখ। আচমকা নিভে গেল সকল আগুন, আলো, আর্তনাদ। মিশকালো অন্ধকার ইলেকট্রিক রুমের খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলেন এক লাল পোশাক পরা উগ্র আধুনিকা মহিলা। জ্বলন্ত অগ্নিময় চোখে দুজনের দিকে একবার তাকিয়ে নিলেন তিনি। এবারে গুড়ি মেরে গৌরবের দিকে এগিয়ে আসতে হাহাকার করে উঠল মেয়েটি। পালাও গৌরব, পালাও! আমার মা কালা জাদু প্র্যাকটিস করেছিলেন। মৃত্যুর পরেও জীবিত মরণশীল মানুষদের ছুঁয়ে অনিষ্ট করতে পারেন উনি। প্রচন্ড ভয়ে কেঁপে উঠলেন গৌরব কথাটি শুনে। হাতের টর্চটি জেলে ধরে রেখে প্রাণপণে তিনি ছুটছিলেন অন্ধকার প্যাসেজটি ধরে উল্টো মুখে। মর্গ, ওই মর্গ রুমটা খুঁজে বার করতে হবে। মেয়েটির হৃৎপিণ্ড, ওটি এখন একমাত্র বাঁচাতে পারে তাকে। প্যাসেজের শেষ প্রান্তে পৌঁছে কিশোরীর কণ্ঠে একটা প্রবল আর্তনাদ ভেসে এলো কানে। চমকে পেছনে একবার ঘুরে তাকাতেই হাত পা ঠান্ডা হয়ে এলো তার। লাল কাপড় পরা মহিলাটি যেন হাওয়ায় ভেসে সোজা এগিয়ে আসছে তার দিকে, মুখ দিয়ে একটা গোঙানির শব্দ করে। আর এক মুহূর্তও দাঁড়ালেন না গৌরব। আবার ছুট লাগালেন তিনি সামনের দিক লক্ষ্য করে। প্রথম প্রয়োজন সিঁড়ি অবধি পৌঁছানো। ঈশ্বরের আশীর্বাদে সকল বাধা বিঘ্ন অতিক্রম করে অবশেষে মর্গরুম খুঁজে পেলেন গৌরব। ভিতরটা মিশকালো অন্ধকার। তার টর্চের আলোর ছোট্ট একটা বৃত্তের বাইরে পুরোটা জুড়ে অন্ধকারের রাজত্ব। দেওয়ালের কোণে সারিবদ্ধ ক্যাবিনেটগুলি চোখে পড়ছিল তার, কিন্তু কোন ক্যাবিনেটে রাখা মেয়েটির হৃৎপিণ্ড? তাড়াহুড়োয় সেটা তো জানা হয়নি। বাঁ দিকের ক্যাবিনেটের চারিদিকে ছুটে গেলেন গৌরব। পাগলের মতো তোলপাড় করে খুলতে লাগলেন একটার পর একটা ডালা। খুঁজতে লাগলেন সেগুলির ভেতরে লুকিয়ে রাখা সেই প্রাণভোমরা, যা বাঁচাতে পারে তাদের তিনজনকেই এবং এখানে উপস্থিত সকল বন্দী আত্মাদের। কিন্তু গৌরবের দুর্ভাগ্য, ক্যাবিনেটগুলি খালি, অন্তহীন শূন্যতা সেগুলির মধ্যে। ঠাট্টা জড়ানো একটা মিঠে রিনরিনে হাসি ভেসে আসছিল দূর থেকে। গৌরব বুঝতে পেরেছিল আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসতে চলেছে তার জীবনে। শেষ চেষ্টা হিসেবে আরও একটা ডালা খুলতে গেলেন তিনি। ঠিক সেই সময় হাতলের ওপরের একটা লেখা চোখে পড়ল তার, M6। বিদ্যুতের চমকের মতো কিছুক্ষণ আগেই একটা দৃশ্য মনে পড়ে গেল গৌরবের। পলকের জন্য থমকে সেই দৃশ্যটাকে মনে করলেন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে। এবার দৌড়ে এলেন উল্টো দিকের দেওয়ালের ক্যাবিনেটের সারির দিকে।
হাতের জ্বলন্ত টর্চ ফেলে দেখতে লাগলেন ক্যাবিনেটের ডালাগুলির গায়ে খোদাই করা নাম্বারগুলি। অবশেষে কোণের দিকে একটা নাম্বারে এসে স্থির হয়ে গেল তার হাতের টর্চ। উজ্জ্বল আলোয় জল করছে ধাতব পাতের গায়ে ফুটিয়ে তোলা সেই নাম্বার K19। এই তো এখানে না থাকলে আর কোথাও থাকবে না, এখানেই। প্রবল একটা শ্বাস ছেড়ে গৌরব টেনে খুললেন ডালাটি। টর্চের আলোয় ভেতরে জল করে উঠল নার্সের শতছিন্ন পোশাক পরা একটি কঙ্কাল, আর সেই কঙ্কালের বুকের কাছে রাখা একটি কালো চামড়ার থলি। একটানা ছন্দবদ্ধ ভঙ্গিতে ঈষৎ নড়ে চলেছে সেই থলিটা। থলিটা হাতে তুলে নিলেন গৌরব। কোনো সন্দেহ নেই এতেই সযত্নে রাখা সেই হৃৎপিণ্ড। এর প্রতিটা স্পন্দন তার শিরায় শিরায় পৌঁছে দিচ্ছে হারানো ধন প্রাপ্তির সুসংবাদ। পেয়েছি। ঈশ্বর তোমাকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ তোমাকে। অস্ফুট স্বরে কথাটি বলে খালি টর্চ হাতে ডান দিকে ঘুরতেই টর্চের আলো গিয়ে পড়ল মহিলার মুখে। অন্ধকারের সূচক নিয়ে গৌরবের একদম পাশেই এসে দাঁড়িয়েছিলেন তিনি। চমকে উঠে বেশ কয়েক ধাপ পিছিয়ে গেল গৌরব, কিন্তু আচমকা বেশ ভারী কোনো কিছুতে একটা ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল গৌরব। হাত থেকে পড়ে গিয়ে টর্চটাও তখন চলছিল, সেটা তুলে নিয়ে বস্তুটির দিকে ঘুরতেই তার চোখের সামনে তখন ফুটে উঠেছে মৃত রাহুলের মুখ। দেহটা অস্বাভাবিক কোণে কোলকুঁজো হয়ে গেঁথে চেন দিয়ে ঝোলানো একটা বড় হুকটা তাকে গেঁথে বেরিয়ে গিয়েছে পিঠটা ফুঁড়ে অনেকটা। পা দুটি কোনো মতে ঠেকে মেঝের সাথে বসা অবস্থায় দুই পা পেছোতে গেলেন গৌরব সভয়ে। চোখের সামনে সহকারীর এরকম বিভৎস দেহ দেখে সমস্ত সাহস উড়ে গিয়েছিল তার, কিন্তু পেছোতে গিয়েও পেছোতে পারলেন না। পিঠ ঠেকে গিয়েছে দেওয়ালে, কিন্তু একই সাথে হাতে এসে ঠেকল চামড়ার স্পন্দনশীল থলিটা। সেটাও ছিটকে গিয়েছিল হাত থেকে। এখন তা পেয়ে মুঠোই করে সেটিকে ধরে রইলেন তিনি। তোমার এই বন্ধুটি আমার অন্যান্য শিকারদের মতোই চোখের সামনে মেয়ে ছেলেদের উদম চামড়া দেখতে পেলে বাকি আর কোনো দিকে হুঁশ থাকে না। এদের আমি সত্যি হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসি। এরা না থাকলে আমাদের মতো অবলা বেচারা মেয়েরা সৎপথে উপার্জন করত কিভাবে? তোমার আরেক বন্ধু, সেও অনেকটা আমারই মতো। একবার কোথাও টাকার গন্ধ পেলে চিনে চোখের মতো আটকে যায়। এদের মারতে আমার কি কষ্ট হয়েছে জানো? কিন্তু তুমি আলাদা রকমের। তার উপর তুমি আবার আমার প্রাক্তন ভাতার। যাই হোক, তোমাকে একবার মেরেছি, আবার না হয়। কথাটি বলেই সজোরে একটা হুঙ্কার ছাড়লেন মহিলাটি। তীব্র এক চিৎকারের সাথে সাথে তার কালো মুখশ্রীর নিচের চোয়াল ঝুলে গেল প্রায় বুক অবধি। বেরিয়ে এলো তীক্ষ্ণ দাঁতের সারি। এবারে গৌরবের দিকে দু হাত বাড়িয়ে সজোরে একটা লাফ দিতে
লাফিয়ে দাঁড়িয়ে উঠে রাহুলের দেহটাকে লক্ষ্য করে সামনের দিকে ছোট্ট একটা লাফ দিলেন গৌরব। বাঁ হাতে থাকা চামড়ার থলিটা সোজা নামিয়ে দিলেন তিনি রাহুলের পিঠে গেঁথে থাকা হুকটির মাথায়। আমূল গেঁথে গেল সেটি হুকের মাথায়। বুকের কাছে প্রবল ব্যথাটা উপেক্ষা করে থলিতে হাত দিয়ে অনুভব করলেন গৌরব। পূর্বেকার সেই ধুকপুকানি আর নেই, সম্পূর্ণ নীরব, জড় পদার্থে পরিণত হয়েছে সেটি। একটা অবশ করা চেতনা ধীরে ধীরে গ্রাস করছিল গৌরবকে। বুকে হাত দিয়ে টলতে টলতে পিছিয়ে দেওয়ালে ঠেস দিয়ে বসলেন। আর দাঁড়িয়ে থাকবার মতো শক্তি অবশিষ্ট নেই তার মধ্যে। এবারে মহিলা কণ্ঠে প্রবল এক আর্ত চিৎকার শুনে সামনে মুখ তুলে দেখলেন। ভয়ঙ্কর আগুন জ্বলে উঠেছে মহিলাটির গায়ে। সর্বগ্রাসী সেই করাল নীল আগুনের লেলিহান শিখা যেন শত ফনা মেলে সপাটে জাপটে ধরেছে মহিলাটিকে আষ্টে পৃষ্ঠে। শত চেষ্টাতেও কোনো কথা বলতে পারছেন না তিনি। আগুনের শিখায় শরীরের যন্ত্রণায় উচ্চস্বরে আর্তনাদ করা ছাড়া। এদিকে সেই দিকে তাকিয়ে দৃশ্যটা কিছুক্ষণ উপভোগ করলেন গৌরব। তারপরে বললেন, তোমার মতো মেয়েরা যুগ নির্বিশেষে সমাজের কাছে একটা অভিশাপ। তোমাদের জন্ম তোমার পরিবেশে বেড়ে ওঠাও তাই। বেঁচে থাকার জন্য বিকৃত মস্তিষ্ক কিছু পুরুষের কোমরের নিচে মুখ নামিয়ে বসে থাকাটা তোমাদের কাছে গর্বের বিষয়। স্বার্থ সিদ্ধির জন্য অন্যের কবর করা তোমাদের কাছে মনোরঞ্জন। কি পেলে কি কি পেলে এসব করে? কি পেলে? বেঁচে থাকতে কাউকে তুমি সুখী করতে পারোনি। এখন যাও, নরকে গিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। যাও। ক্রমশ একটি কঙ্কালে পরিণত হলো সেই মহিলার দেহ। গৌরবের চোখের সামনে গুঁড়ো হয়ে গেল সেই কঙ্কাল। মিলিয়ে গেল তা পরক্ষণে। অন্ধকার নেমে এলো গোটা ঘরে। নিজের বুকের কাছে টর্চের আলো ফেললেন গৌরব। ভারী হাতের পাঞ্জায় ফালা ফালা হয়ে গিয়েছে ক্ষতস্থান। ভেতরে থাকা হৃৎপিণ্ডটাও যেন দেখা যাচ্ছে ওই ক্ষতস্থান দিয়ে। শ্বাস প্রশ্বাস হয়ে উঠছে দীর্ঘতর। রাহুল, স্নিগ্ধা এরাও তবে মারা পড়েছে আগে। বিষণ্ণতা ফুটে উঠল গৌরবের চোখে মুখে। হঠাৎ এক অপার্থিব মায়াবী আলো নেবে এলো মর্গরুমের ছাদ জুড়ে। চোখ বুজে এসেছিল প্রায় গৌরবের। এখন চোখ খুলে দেখলেন তিনি ধোঁয়ার মতো শারীরিক কিছু অবয়ব যেন উঠে যাচ্ছে আলোর সেই পথ বেয়ে। তার বিস্মিত চোখের সামনে এবার এসে দাঁড়ালো আলোর এক অপূর্ব জ্যোতিবলয়। তাকিয়ে দেখলেন গৌরব, আলোর কুণ্ডে ফুটে উঠেছে সেই কিশোরী মেয়েটির অবয়ব, যাকে তিনি ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে এসেছিলেন অন্ধকার প্যাসেজে। ক্ষীণ হয়ে আসা কানে তিনি শুনতে পেলেন স্বর্গীয় গলায় সেই মেয়েটির কণ্ঠস্বর। আমার নাম তিন্নি।
তুমি আমাকে চিনতে পারোনি বাবা? আমাকে বাঁচাতে গিয়ে তো তুমি ওই জন্মেও এই জন্মেও, যাক, বেড়ার ওপারে আমি তোমার জন্য নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবো। ক্ষীণ হয়ে সম্পূর্ণ মিলিয়ে গেল তিন্নির গলা। এবারে অদৃশ্য কোনো এক সুতোর টানে ধীরে ধীরে ওপরে উঠে গেল তার বায়বীয় সূক্ষ্ম শরীর। আত্মাদের মুক্তি, ব্যাপারটা নিজের জাগতিক চোখে প্রথম ও শেষবার দেখলেন গৌরব। এক চিলতে স্বস্তি আর আনন্দের হাসি ফুটে উঠল মুখে। তারপর এলিয়ে গেল তার মাথাটা একদিকে। শ্বাস প্রশ্বাস ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে থেমে গেল। বন্ধুবর রাহুলের পায়ের কাছে দেওয়ালে ঠেস দিয়ে স্থবির হয়ে বসে রইলেন গৌরব। অসীম শূন্যতা গ্রাস করেছে তাকেও।